আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম টাইম নিউজে। সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। অবৈধ অভিবাসন কমাতে ট্রাম্পের নতুন কৌশল। 1 বছরে যুক্তরাষ্ট্র ছেড়েছেন 30 লাখের বেশি অভিবাসী, স্বেচ্ছায় ফিরেছেন 22 লাখের বেশি। কোভিড ত্রাণের $32 মিলিয়ন জালিয়াতির অভিযোগে পলাতক নারী জ্যামাইকা থেকে গ্রেফতার, যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনল FBI। খাদ্য মূল্যস্ফীতিতে বিপাকে যুক্তরাষ্ট্রের পরিবার, বাজার খরচ কমাতে কুপন ও সস্তা বিকল্প পণ্যের দিকে ঝুঁকছেন অনেক আমেরিকান। এবং সাইক্লোস্পোরিয়াসিসের দাপটে মিশিগানে বাড়ছে আতঙ্ক, আক্রান্ত 8,000-এর বেশি। স্বাস্থ্যকর্মী সংকটে রোগের উৎস শনাক্তে বাড়ছে চাপ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরাতে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 30 লাখের বেশি অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন বলে দাবি করেছে প্রশাসন, যাদের বড় অংশ নিজ উদ্যোগে দেশে ফিরেছেন। অন্যদিকে চূড়ান্ত বহিষ্কার আদেশ অমান্যকারীদের জন্য প্রতিদিন $998 পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। স্বেচ্ছায় ফিরে গেলে জরিমানা এড়ানোর সুযোগের পাশাপাশি কিছু ক্ষেত্রে ভর্তুকিযুক্ত ফ্লাইট ও ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফেরার সম্ভাবনাও থাকছে। এই নীতির বিস্তারিত তথ্য ও প্রভাব জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়াকে উৎসাহিত করার ওপর জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে 30 লাখের বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন। তাদের প্রায় 73% অর্থাৎ প্রায় 22 লাখ মানুষ নিজ উদ্যোগে দেশ ছেড়েছেন বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। প্রতিবেদনটির দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশের পর তাদের ফিরিয়ে দেয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে গণহারে অভিযান চালানোর পরিবর্তে প্রশাসন আর্থিক জরিমানা ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সুযোগকে গুরুত্ব দিচ্ছে। চূড়ান্ত বহিষ্কার আদেশ মেনে না চলা অভিবাসীদের বিরুদ্ধে ইতোমধ্যে 1 লাখের বেশি জরিমানা জারি করা হয়েছে। এসব ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ $998 পর্যন্ত জরিমানা হতে পারে। এর বিপরীতে যেসব অপরাধমূলক রেকর্ড নেই এবং স্বেচ্ছায় দেশে ফিরে যান, তারা জরিমানা বা সম্পদ বাজেয়াপ্তের মুখে পড়েন না। এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগও থাকতে পারে। স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহীদের জন্য প্রশাসন সিবিপি হোম অ্যাপ ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এর মাধ্যমে তারা নিজ দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এবং সরকার ভর্তুকিযুক্ত ফ্লাইটের ব্যবস্থাও করছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, অভিবাসন নীতিতে প্রশাসনের এই তুলনামূলক শান্ত ও প্রশাসনিক পদ্ধতি রাজনৈতিক সংঘাত কমানোর পাশাপাশি কার্যকর ফলও দিচ্ছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন কিছু বাইডেন যুগের অভিবাসন ও সরকারি সুবিধা সংক্রান্ত নীতি বাতিল করছে। তবে এসব পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। সমালোচকেরা বলছেন, অভিবাসীদের অধিকার ও মানবিক বিষয়ও বিবেচনায় রাখতে হবে। আর প্রশাসনের অবস্থান হলো সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন কার্যকর করার পাশাপাশি স্বেচ্ছায় প্রত্যাবর্তনই হতে পারে তুলনামূলক কম সংঘাতপূর্ণ সমাধান। নিউ জার্সির পেসেক শহরে এক মার্কিন নাগরিককে আইস কর্মকর্তাদের গ্রেফতার ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। 5 বছর বয়সী সন্তানের সামনেই তাকে আটক করে প্রায় 5 ঘন্টা হেফাজতে রাখা হয়। পরে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি পান তিনি। অতিরিক্ত বল প্রয়োগ ও জাতিগত প্রোফাইলিংয়ের অভিযোগ তুলে ঘটনার জবাবদিহি দাবি করেছে তার পরিবার ও আইনজীবী। ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ জার্সির প্যাসাইক শহরে এক মার্কিন নাগরিককে ভুল করে গ্রেফতারের অভিযোগ উঠেছে অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট সংস্থা আইসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট স্ট্রিটে ওই ব্যক্তির 5 বছর বয়সী সন্তানের সামনেই। ভিডিওতে দেখা যায় 23 বছর বয়সী ব্র্যান্ডন ডমিনিক হোয়াইটের সঙ্গে আইস কর্মকর্তাদের ধস্তাধস্তি হচ্ছে। এক পর্যায়ে 3 কর্মকর্তা তাকে মাটিতে ফেলে হাত কড়া পরিয়ে দেন। হোয়াইটের স্ত্রী ঘটনাটি ভিডিও করেন। তার দাবি, কর্মকর্তারা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছেন। তবে ভিডিও দেখে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন তিনি কর্মকর্তাদের নির্দেশ মেনে নেননি। হোয়াইট অবশ্য দাবি করেছেন তিনি কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করেছিলেন। তার ভাষ্য, গ্রেফতারের পর তাকে নিউ ইয়র্কের একটি আইস
আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় 5 ঘন্টা আটকে রাখার পর কোনো অভিযোগ ছাড়াই তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি। হোয়াইট জানান, পরে এক কর্মকর্তা তার কাছে ভুল স্বীকার করে বলেন তারা একজন মার্কিন নাগরিককে গ্রেফতার করে ফেলেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হোয়াইট এখন একজন আইনজীবী নিয়েছেন। তার আইনজীবীর অভিযোগ, ঘটনাটি বর্ণবাদী প্রোফাইলিং ও অতিরিক্ত বল প্রয়োগের উদাহরণ। তারা সরকারের কাছে জবাবদিহির দাবি করবেন। এদিকে ঘটনার পর প্রতিবেশীরাও হোয়াইটের পরিবারের প্রতি সমর্থন জানিয়েছেন। আইস কর্মকর্তারা ওই এলাকায় ঠিক কী কারণে অভিযান চালিয়েছিল সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন এনফোর্সমেন্ট নিয়ে চলমান বিতর্ককে আরও উস্কে দিয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান নিয়ে ক্ষোভের মধ্যেই আইস এজেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক নারী। ভিডিওতে দেখা যায় আইস কর্মকর্তাদের উদ্দেশ্যে ক্ষুব্ধ ওই নারী বারবার প্রশ্ন করছেন তাদের পরিবার আছে কিনা এবং কতজন মানুষকে তারা আটক করেছেন। প্রতিবাদের সময় তিনি আইস কর্মকর্তাদের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেন। এমনকি অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার অভিযোগও তোলেন। এক পর্যায়ে তিনি তাদের দানব বলেও আক্রমণাত্মক ভাষায় কথা বলেন। ভিডিওতে ওই নারী আরও দাবি করেন আইস কর্মকর্তারা যেন সাধারণ মানুষের মতো আচরণ করেন। তিনি অভিযোগ করেন রাস্তায় মানুষকে ধরে নিয়ে যাওয়া কোনো স্বাভাবিক কর্মকাণ্ড নয়। এই সময় তিনি কর্মকর্তাদের ঘটনাস্থল থেকে ছেড়ে চলে যেতে বলেন। ভিডিওর শেষ দিকে দেখা যায় আইস কর্মকর্তারা একটি কফি শপের ভেতরে যাওয়ার চেষ্টা করলে ওই নারী ও আশপাশের কয়েকজন তাদের বাইরে চলে যেতে বলেন। পরে কর্মকর্তারা সেখান থেকে চলে যান, তবে ভিডিওটির স্থান, ঘটনার সঠিক সময় এবং ওই নারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে যাদের নিয়ে তিনি অভিযোগ করেছেন তারা ঠিক কী ধরনের অভিবাসন অভিযান পরিচালনা করছিলেন সেটি স্পষ্ট নয়। কোভিড মহামারীর সময় যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ তহবিল থেকে $32 মিলিয়ন জালিয়াতির অভিযোগে আলোচিত এক নারীকে অবশেষে জ্যামাইকা থেকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে ফিরে আনা হয়েছে। অভিযোগ রয়েছে আদালতে হাজির না হয়ে দেশ ছেড়ে পালিয়ে তিনি হার্লে নিউম্যান নামে ভুয়া পরিচয়ে জ্যামাইকায় বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল এফবিআই। শেষ পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে জ্যামাইকায় ধরা পড়েন তিনি। এখন জালিয়াতি এবং অর্থ পাচারের গুরুতর অভিযোগে মার্কিন আদালতে বিচারের মুখোমুখি হতে হবে তাকে। করোনা ভাইরাস মহামারীর সময় যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ তহবিল থেকে $32 মিলিয়ন বেশি অর্থ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এক নারীকে অবশেষে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। 1 বছরের বেশি সময় ধরে পলাতক থাকার পর জ্যামাইকা থেকে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। অভিযুক্ত নারীর নাম এলেইন এনজিন এসকো, বয়স 41 বছর। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, কোভিড-19 মহামারীর সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ সরকারি ত্রাণের অর্থ প্রতারণার মাধ্যমে হাতি নেওয়ার একটি বড় চক্রে তিনি জড়িত ছিলেন। মার্কিন তদন্তকারীদের দাবি, এসকো 2025 সালের মে মাসে আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে জ্যামাইকায় পালিয়ে যান। সেখানে নিজের আসল পরিচয় গোপন করে হার্লি নিউম্যান নামে বসবাস করছিলেন বলে জানিয়েছে এফবিআই। পরে এফবিআই একটি গোপন সূত্র ধরে তার অবস্থানের খবর পায়। জ্যামাইকার আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার দক্ষিণ ফ্লোরিডায় ফিরিয়ে আনা হয়। এসকোর বিরুদ্ধে তার বার্তা, জালিয়াতি, অর্থ পাচারের ষড়যন্ত্র এবং একাধিক অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে গুরুতর শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, গত 5 সপ্তাহে তাদের মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার তালিকার 4র্থ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার দাবি, গত জুন থেকে 30 জনের বেশি উচ্চ মূল্যের পলাতককে যুক্তরাষ্ট্রে ফিরে আনা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, করদাতাদের অর্থ আত্মসাৎ করে কেউ দেশের বাইরে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। খাবারের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর দৈনন্দিন বাজারের হিসেব এখন বদলে যাচ্ছে। 2019 সালের পর থেকে ঘরে খাওয়ার খাবারের দাম বেড়েছে প্রায় 33%। ফলে অনেকে কুপন, ডিসকাউন্ট এবং সস্তা ব্র্যান্ডের উপরে নির্ভর করছেন। গরুর মাংসের মতো পণ্য অনেক পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যমূল্যস্ফীতির এই চাপ শুধু বাজার নয়, পরিবারগুলোর জীবনযাপনেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে।
যুক্তরাষ্ট্রে বাজার করতে গিয়ে এখন অনেক পরিবারের মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, কম খরচে কিভাবে পুরো সপ্তাহের খাবার জোগাড় করা যায়। মাংস, দুধ, ফলমূল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে অনেক আমেরিকানকে বদলে ফেলতে হচ্ছে বছরের পর বছর ধরে চলে আসা কেনাকাটার অভ্যাস। সরকারি পরিসংখ্যান বলছে 2019 সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে বাড়িতে খাবারের দাম বেড়েছে প্রায় 33%, অথচ তার আগের 7.5 বছরে এই বৃদ্ধি ছিল মাত্র 6.4%। অর্থাৎ কয়েক বছরের মধ্যেই খাবারের বাজার এসেছে নজিরবিহীন চাপ। এই মূল্য বৃদ্ধির পেছনে রয়েছে করোনা ভাইরাস মহামারীতে সরবরাহ ব্যবস্থার সংকট, শ্রম ও পরিবহন ব্যয় বৃদ্ধি, খরা, হারিকেন এবং বার্ড ফ্লুর মতো রোগ। এর সঙ্গে যোগ হয়েছে শুল্ক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব। দাম সামলাতে কেউ কুপন খুঁজছেন, কেউ একাধিক দোকানে ঘুরে কম দামের পণ্য কিনছেন। টেক্সাসের একটি পরিবারে গরুর মাংস এখন বিলাসিতার মতো। 5 পাউন্ড গ্রাউন্ড বিফ কিনতেই প্রায় $20 খরচ হয়। তারা মুরগি আর সস্তা বিকল্পের উপরে নির্ভর করছেন। সান ফ্রান্সিসকোতে অনেক পরিবার জেনেরিক ব্র্যান্ড এবং খাদ্য সহায়তার উপরে নির্ভর করছে। হাওয়াইয়ে পরিবহন ব্যয় বাড়ায় স্থানীয় খাবারের দামও বেড়েছে। সব মিলিয়ে আয় কিছুটা বাড়লেও খাবারের বাড়তি খরচ, বাসা ভাড়া এবং বিদ্যুতের বিল মিলিয়ে মার্কিন পরিবারগুলোর বাজেটে চাপ বাড়ছে। আর এই খাদ্য মূল্যস্ফীতি এখন শুধু বাজারের সমস্যা নয়, পরিবারের জীবনযাত্রা ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনেরও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে স্ন্যাপ সুবিধা কমে যাওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলোর উপর বাড়ছে চাপ। নতুন নিয়মে 1 মিলিয়নের বেশি শিশু খাদ্য সহায়তা হারিয়েছে বলে সিবিপিপির প্রতিবেদনে উঠে এসেছে। অঙ্গরাজ্যগুলোর বাড়তি যাচাই বাছাই ও ব্যয়ের দায়িত্ব সংকট আরও গভীর করেছে। মেয়রদের একাংশ দ্রুত কাটছাঁট বন্ধের দাবি জানালেও কংগ্রেস কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও বেশি পরিবার খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ থেকে 1 মিলিয়নেরও বেশি শিশু সুবিধা হারিয়েছেন। সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজ সিবিপিপির নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংস্থাটি বলছে 2025 সালের জুলাই থেকে 2026 সালের মার্চ পর্যন্ত 4 মিলিয়নেরও বেশি মানুষ স্ন্যাপ কর্মসূচি থেকে বাদ পড়েছেন। 2025 সালের জুলাইয়ে কংগ্রেসে পাশ হওয়া ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর পর খাদ্য সহায়তা পাওয়ার যোগ্যতার নিয়ম আরও কঠোর করা হয়। একই সঙ্গে অঙ্গরাজ্যগুলোতে বাড়ানো হয় যাচাই বাছাইয়ের প্রক্রিয়া। এর ফলে দেশ জুড়ে স্ন্যাপ সুবিধাভোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সবচেয়ে বড় পতন দেখা গেছে অ্যারিজোনায়। রাজ্যটির মে মাস পর্যন্ত তথ্য অনুযায়ী 4,50,000-এরও বেশি মানুষ স্ন্যাপ সুবিধা হারিয়েছেন। এতে রাজ্যটিতে কর্মসূচির আওতায় থাকা মানুষের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। সিবিপিপির বিশ্লেষণে দেখা গেছে 19টি অঙ্গরাজ্যে 1 মিলিয়নেরও বেশি শিশু এখন আর স্ন্যাপ সহায়তা পাচ্ছে না। লুইজিয়ানায় স্ন্যাপ সুবিধা পাওয়া প্রায় 4 শিশুর 1 জন এই সহায়তা হারিয়েছেন। আর ম্যাসাচুসেটস ও টেক্সাসে সুবিধা হারানো শিশুর হার প্রায় 5 জনে 1 জন। সিবিপিপি বলছে নতুন আইনের আওতায় স্ন্যাপ কর্মসূচির ব্যয়ের বড় একটি অংশ অঙ্গরাজ্যগুলোর ওপর চাপিয়ে দেয়াই এই সংকটের অন্যতম কারণ। কংগ্রেস দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এদিকে যুক্তরাষ্ট্রের 2 শতাধিক মেয়র স্ন্যাপ কাটছাঁট বাতিলের দাবিতে সিনেটে চিঠি দিয়েছেন। তাদের মতে ক্ষুধা কোনো দলীয় বা রাজনৈতিক বিষয় নয়। খাদ্য নিরাপত্তা সংকট মোকাবেলায় রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। এখন পর্যন্ত 8,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তীব্র এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়া সহ নানা উপসর্গ দেখা দেওয়ায় চাপ বাড়ছে স্বাস্থ্য বিভাগে। মেক্সিকো থেকে আসা আইসবার্গ লেটুস এবং টাকো বেলের সঙ্গে কিছু আক্রান্তের যোগসূত্র পাওয়া গেলেও সব রোগীর ক্ষেত্রে একই কারণ মেলেনি। জনবল সংকটের কারণে রোগের উৎস খুঁজে বের করাও কঠিন হয়ে পড়েছে। প্রাদুর্ভাবের সর্বশেষ পরিস্থিতি, সম্ভাব্য উৎস এবং স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বেগ নিয়ে বিস্তারিত জানুন প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস নামের পরজীবী রোগের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। রাজ্যটিতে এখন পর্যন্ত ৮,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি গত ১৪ জুলাই স্বাস্থ্য সতর্কতা জারি করলেও তার প্রায় ২ সপ্তাহ আগেই মিশিগান অস্বাভাবিকভাবে বড় প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছিল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, রোগটি আক্রান্তদের মধ্যে তীব্র ও দীর্ঘস্থায়ী ডায়রিয়ার মতো উপসর্গ তৈরি করছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মিশিগানের স্বাস্থ্য বিভাগ জনবল সংকটে পড়েছে। ট্রাম্প প্রশাসনের সময় কোভিড পরবর্তী প্রায় $12 বিলিয়ন অনুদান বাতিল হওয়ার পর রাজ্যটিতে সংক্রামক রোগ বিষয়ক ২৩ জন কর্মী এবং কাউন্টি পর্যায়ে ১২৩ জন স্বাস্থ্যকর্মী কমেছে। ফলে হেপাটাইটিস সি, HIV এবং অন্যান্য কর্মসূচি থেকে কর্মীদের এনে রোগের উৎস অনুসন্ধানে কাজে লাগানো হচ্ছে। কিছু এলাকায় স্বেচ্ছাসেবকদেরও তদন্তে যুক্ত করা হয়েছে। সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবের সঙ্গে মেক্সিকো থেকে আসা আইসবার্গ লেটুসের যোগসূত্র পাওয়া গেছে। এই লেটুস টাকো বেলের রেস্তোরাঁয় সরবরাহ করা হতো এবং টেলর ফার্মসের মাধ্যমে আসত। তবে মিশিগানের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের প্রায় 12% ক্ষেত্রে লেটুস বা ফাস্ট ফুড খাওয়ার কোনো স্পষ্ট যোগসূত্র পাওয়া যায়নি। তাই রোগটির অন্য সম্ভাব্য উৎস খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সাইক্লোস্পোরাকে শনাক্ত করতে উন্নত পরীক্ষার সুযোগ সীমিত হয় স্বাস্থ্যকর্মীদের দীর্ঘ সাক্ষাৎকারের উপর নির্ভর করতে হচ্ছে। এতে প্রতিটি রোগীর তথ্য সংগ্রহে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগছে। ফলে দ্রুত ছড়িয়ে পড়া এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মিশিগানের স্বাস্থ্য কর্মকর্তাদের উপরে চাপ ক্রমেই বাড়ছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বামের ১৭তম বাংলাদেশ আমেরিকান ফেস্টিভ্যাল। শনিবার উৎসবের প্রথম দিনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২ দিনব্যাপী এই আয়োজনের। দিন জুড়ে নাচ, গানের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টলে স্টলে বেচা বিক্রি এবং শত শত প্রবাসীর অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে ওয়ারেন সিটি স্কয়ার। আজ রোববার শেষ দিন মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পী মুজা ও কণা। বিস্তারিত ফারজানা ফিরোজের রিপোর্টে। মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের উদ্যোগে আয়োজিত ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। উৎসবের প্রথম দিনেই দুপুরে ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন, জনপ্রতিনিধি ও আয়োজকদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২ দিনব্যাপী এই আয়োজনের। উদ্বোধনের পর থেকেই উৎসবের স্থলে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশি আমেরিকান সহ নানা সম্প্রদায়ের দর্শনার্থীরা। দিন থেকে রাত পর্যন্ত উৎসব মুখর পরিবেশে মুখর ছিল পুরো ওয়ারেন সিটি স্কয়ার। শুরুতে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, সাংস্কৃতিক পর্বে নাচ ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিল ভিন্ন আবহ। এরপরই মঞ্চে ওঠেন বাউল শিল্পী কালামিয়া। এরপর একের পর এক গান পরিবেশন করেন রেশমি মির্জা। তাদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকরা উপভোগ করেন এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। মূল মঞ্চের পাশাপাশি উৎসবে ছিল অর্ধশতাধিক স্টল, দেশীয় পোশাক, গহনা, হস্তশিল্প, খাবার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনী। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় অসংখ্য প্রবাসী পরিবারকে। আয়োজকরা জানান, উৎসবের দ্বিতীয় দিনে থাকছে আরও বড় সাংস্কৃতিক আয়োজন। মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা এবং এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী মুজা। তাদের পরিবেশনায় ঘিরে ইতোমধ্যেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। তাছাড়া ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ রাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার থাকছে বেঙ্গল অটো সেলসের পক্ষ থেকে একটি BMW গাড়ি। ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমরা রাফেল ড্রর গ্র্যান্ড প্রাইজ স্পন্সর, প্রতিবারের ন্যায় এবারও আমরা আরেকটি গাড়ি নিয়ে হাজির হলাম বেঙ্গল অটো সেলসের পক্ষ থেকে। আজকের এই সুন্দর মনোরম পরিবেশ দিয়েছেন আমাদেরকে বামের বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যালে। আগামীকাল মৌজা এবং কণা আসবেন। আপনারা সবাই দলে দলে আসবেন এই ওয়ারেন সিটি হলের সামনে। আরও সুন্দর অনুষ্ঠান হবে আগামীকাল। সবাই আসবেন, একসাথে আনন্দ করব এবং রাত্রে 10টার দিকে আমরা রেফেল করে প্রাইজটি জিতে নিব। আজকে বামের 17তম যে বাংলাদেশ ফেস্টিভ্যাল হলো, আমরা নিউ ইয়র্ক থেকে এসেছি আমাদের বাংলাদেশ আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। খুবই জমজমাট একটা এবং বরাবরের মতো এবারও এটা সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রচুর মানুষ আছে, খুব ভালো লেগেছে।
ধন্যবাদ জানাচ্ছি বামের সকল কর্মকর্তাকে এরকম একটা সুন্দর বাংলাদেশি ফেস্টিভ্যাল আয়োজনের জন্য। বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল শুধু বিনোদনের নয়, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলেও মন্তব্য করেন আয়োজকরা। সম্মানিত মিশিগানবাসী, আজকে আমাদের প্রথম দিন অলমোস্ট শেষের দিকে, আর আগামীকাল আমাদের শেষ দিন। আগামীকাল অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দিলশাদ নাহাকোনা ও মুজা। আপনারা আসবেন, উপভোগ করবেন ও আমাদের সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সম্মানিত মিশিগানে বসবাসরত বাংলাদেশি আমেরিকান কমিউনিটির যারা আছেন, আমাদের 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান বামের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। আজকে হচ্ছে প্রথম দিন, শনিবার। আমরা খুব সুন্দর একটি দিন অতিবাহিত করলাম এবং রাত অতিবাহিত করলাম। আগামী দিন হচ্ছে রবিবার 26শে জুলাই। আমরা আবারও এইখানে আমাদের ফেস্টিভিটি নিয়ে আসছি এবং পুরো দিন জুড়েই আছি আমরা। আপনারা রবিবারে সিটি অফ ওয়ারেনের সামনে আসবেন। আমরা সারা দিন জুড়ে বাঙালিয়ানা ছড়িয়ে দিব, হাসি ফুর্তি গানে পুরো দিনটা কাটিয়ে দেব। আসবেন, সবার সাথে দেখা হবে আগামীকালকে। তাদের প্রত্যাশা, দ্বিতীয় দিনে মানুষের উপস্থিতিতে উৎসবটি পরিণত হবে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ মিলন মেলায়। এ ছিল বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।